রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যে এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। তাদের অভিযোগ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন নিয়ে ম্যানিপুলেশন হয়েছে। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে। এই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি। ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে পারাটাও কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যোগ্যতা ছিল, যে যোগ্যতাটা আমরা অ্যাচিভ করতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ঈদের পরে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা সকলে অবগত আছেন, নির্বাচনের পর থেকেই জামায়াতের তরফ থেকে পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট কারচুপি করে বিএনপি সরকার গঠন করেছে। এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছিল না, এরকম অনেক কথা আপনারা শুনেছেন। তো তারই প্রেক্ষিতে এবারে কঠিন হুঁশিয়ারি দিয়ে জামায়াতের নেতাকর্মীরা বললেন যে ঈদের পরে সরকার পতনের আন্দোলনে যাবে তারা। হ্যাঁ, ঈদের পরে সরকার পতন করতে আন্দোলন করবে, রাজপথে নামবে জামায়াত ইসলামী। জামায়াতের কর্মীদের এমনই আন্দোলনের ডাক। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি জামায়াতের নেতাকর্মীরা কি বলল, কেনই বা তারা সরকার পতনের আন্দোলন করতে চাচ্ছে। আমরা সেটি দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি জুড়ে সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যে এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার। তাদের কথা মতো অবৈধ সরকার, আর এই অবৈধ সরকারকে এই জনগণ আর চায় না। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই তারা অন্যকে ক্ষমতায় দিছে। এদেশে ইসলামপন্থীদেরকে তারা উগ্রপন্থী হিসেবেই আখ্যায়িত করছে। এটা দেশের জনগণের কাছে আমরা বিচার দিলাম। ভোট চুরি খলিলুর রহমান এবং তার অন্যান্য দল দালালেরা এই ভোট, আমাদের ভোট তারা নিয়েছে, সামান্য ভোট, আর আমাদের অসংখ্য ভোট তারা চুরি করে রাতের বেলায় ব্যালট ভোট চুরি করে চিল মারা হয়েছে। রেজওয়ানা হাসান, ডক্টর খলিলুর রহমান, এরা তো নিজেই মিডিয়ার সামনে গিয়ে স্বীকার করতেছে যে আমরা নাম উল্লেখ না করে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাচ্ছে যে আমরা আমাকে ক্ষমতা যেতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, রেজাল্টকে তারা ফ্লোরিড দিয়ে মুছেছে, যেখানে 1000 ওখানে এটাকে 100 বানিয়েছে, যেখানে 2000 এটাকে 200 বানিয়েছে। এভাবে করে বাংলাদেশ জামাত ইসলামীর ভোট তারা কমিয়েছে এবং বিএনপির ভোটকে বর্ধিত করে তারা রাতের আধারে কালো পন্থা অবলম্বন করে, অবৈধ পন্থা অবলম্বন করে রিজওয়ানা আজকে খলিলুর রহমানরা স্পষ্ট করে দিয়েছেন তারা কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছেন। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যে এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। জামাত প্রত্যেকটা আসনে বিজয় হয়েছিল। আমরা এটা বিচার চাই ইঞ্জিনিয়ারিং এর, যেই তারা রাজসাক্ষী হিসেবে এটা স্বীকার করে নিয়েছে, এটা তাদের স্বীকারোক্তি। এটা আমরা বলছি, কিন্তু আমরা এতদিন রাজপথে আসিনি। তারা যখন স্বীকারোক্তি দিচ্ছে, এটার ভিতরে আরও অনেকেই জড়িত আছে। আমরা এটা আশা করি এদেরকে তদন্ত করে বের করবে এবং এই দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তারা আইনিভাবে তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনবে। এই রমজান থেকে আন্দোলন অব্যাহত রাখবো, ঈদের পরে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ এবং এই অবৈধ
এই ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে পতন না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এবং জুলাই সনদ নিয়ে যারা প্রতারণা করেছে জাতির সাথে, এই প্রতারকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই যে রেজওয়ান, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এই বর্তমান সরকারের পরিকল্পিতভাবে প্রত্যেক আসনে জামাতের প্রার্থীকে পরাজিত করার জন্য একদিকে গণনার কারচুপি করেছে এবং প্রত্যেকটা রেজাল্ট শিটে ডাবল ওভাররাইটিং করে এবং অনেক এজেন্টদেরকে প্রতারিত করে আগেই সাইন নিয়ে নিয়েছে। নির্বাচন তো সারাদিন সুষ্ঠু হয়েছিল। লাস্ট আমরা রাত 9টার পর দেখতে পেলাম যে অনেক সময় নির্বাচন রেজাল্ট আপনার ফলাফল প্রকাশ করা অনেক সময় স্থগিত করে দেয়। এর পরবর্তীতে যত সব রেজাল্ট জানতে পারলাম সব বিএনপির পক্ষে সমস্ত রেজাল্ট তাদের পক্ষে চলে যাচ্ছে। এতে বোঝা গেল যে 2 ঘন্টা যখন সম্প্রচার বন্ধ ছিল, তাতে বোঝা গেল 2 ঘন্টার মধ্যে তারা সমস্ত কলাকৌশল অবলম্বন করে ইঞ্জিনিয়ারিং করে তারা রেজাল্টটা প্রকাশ করতেছিল। সুষ্ঠু নির্বাচনকে কলঙ্কিত করে দিচ্ছে আমাদের কেয়ারটেকার সরকারের নির্বাচন কমিশন। আমরা দেখতে পারতেছিলাম যে ঢাকা থেকে ট্রেনে, লঞ্চে, বাসে, হেঁটে অনেক মানুষ দেশে যাইতেছিল ভোট দেওয়ার জন্য, এবং সবাই জামাত ইসলামের পক্ষে মিছিল দিতে যাইতেছিল। যতটুকু আমরা দেখতে পারছি, বুঝতে পারছি, ঠিকই জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। কিন্তু ভোটের দিন গণনা 5টা থেকে গণনা শুরু করে রাত 11টা পর্যন্ত সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামের বিজয় আসতেছিল, কিন্তু হঠাৎ করে 2 ঘন্টা 3 ঘন্টার মতো ভোট গণনা বন্ধ ছিল। এর মধ্যেই নির্বাচন কমিশন অন্যায় করে, অবিচার করে, আমাদের ভোট কারচুপি করে অন্যায়ভাবে অপোজিশন পার্টিকে, বর্তমান সরকারকে জিতিয়ে দিয়েছে। যে পর্যন্ত আমাদের এই ভোটের বিচার না হবে আমরা আন্দোলন করে যাব ইনশাল্লাহ। যে আমাদের জুলাই আন্দোলনের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে ময়দানে রক্ত দিব, প্রয়োজনে আবার রক্ত দিব, তবু আমরা সবাইকে নিয়ে আন্দোলন করে যাব, আমাদের কাজ বাস্তবায়ন করব। আমরা ফলাফল মেনে নিতে বাধ্য হয়েছে। এই কারণে দেখলাম যে আমাদের 24 গণতন্ত্রে বহু লোক হতাহত হয়েছে, 2000 মানুষ জীবন দিচ্ছে। এই কারণে আমরা এ নিয়ে তখন মাথা ঘামাইনি। কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আমাদের উপদেষ্টারাই এর সাথে জড়িত এবং নিজেরাই বিভিন্ন মিডিয়া বলতেছে আমরা আমাকে ক্ষমতা দিতে দেয়নি, আমাকে ক্ষমতা দিতে দেয়নি, সে তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিচার আওতা আনার জন্য আমরা এখানে সময় দিয়েছি, মিছিল করছি। আমি যখন দেখতে পাচ্ছি যে আমার ভোটাধিকার নষ্ট করা হয়েছে, সেই জন্য আর জামাত ইসলামী বিজয় হওয়ার সম্ভাবনাই ছিল, যতটুকু আমি বুঝতে পারছিলাম। এই জন্য আমি এখনো ফলাফল মানি না। আমি চাই আবারও যদি আন্দোলন হয়, আন্দোলনে আবার যোগ দিব ইনশাল্লাহ। তাদের অভিযোগ হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন নিয়ে ম্যানিপুলেশন হয়েছে। লন্ডনে এই নিয়ে যখন বৈঠক হয়েছিল, আমরা মনে করছি যে তখন কিছু একটা মেকানিজম হয়েছে, আলোচনা হয়েছে। তারই প্রেক্ষাপটে কয়েকদিন আগে দেখলাম টেলিভিশনে রেজওয়ানা, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, যিনি পরিবেশ আন্দোলন করতেন, আমরা তখন তার পরিবেশ আন্দোলনের প্রশংসা জানাতাম, সত্যের পক্ষে যখন কথা বলতেন। কিন্তু তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে কথা বলতে গিয়ে তার মুখ ফেসকে বের হয়ে গিয়েছে সত্য কথাটা, উনি চাপা দিয়ে রাখতে পারেননি। ওনার কথা থেকে প্রমাণিত হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ওনারা মেইন স্ট্রিমকে, জামাত ইসলামকে, যারা সত্যের সপক্ষে কথা বলে, যারা নারীদের ক্ষমতা নিয়ে কোরআন হাদিসের সপক্ষে কথা বলে, তাদেরকে রুখে দিতে রেজওয়ানার মতো ইসলাম বিরোধী শক্তি, খলিদের মতো কূটকৌশলী আমাদেরকে অপদস্থ করতে, আমাদেরকে ক্ষমতা থেকে মেকানিজম করে আমাদেরকে শাসন ক্ষমতায় বসতে দেয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ম্যানিপুলেশন করে ইসলামী শক্তি যেন ক্ষমতা আসতে না পারে। তারা নারীদের বাক স্বাধীনতা চায়। আমরা চাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যারা করেছে, বিশেষ করে এই রেজওয়ানার কথায় বের হয়ে এসেছে, খলিল মেকানিজম করেছে, তার মেকানিজমের বিরুদ্ধে আমরা পূর্ণ তদন্ত চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি, এবং এর মাধ্যমে তাদের সত্যটা জাতিকে জানাতে চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। জাতির কাঠগড়ায় তাদেরকে বিচার করতে হবে, আদালতে তাদের কঠিন বিচার করতে হবে। খলিল এবং রেজওয়ানার এবং তাদের উপযুক্ত শাস্তির মাধ্যমে খলিলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, এবং রেজওয়ানা ও খলিলের আইনের মাধ্যমে সঠিক বিচার বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি। আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, শহীদ ওসমান হাদিকে সামনে নিয়ে, আবু সাইদ মুগ্ধকে সামনে নিয়ে আমরা যেভাবে লড়াই করেছি, এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শক্তি জাগ্রত হবে। ধন্যবাদ। প্রতিবাদ করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। বাংলাদেশ জামাত ইসলামী অশান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের জনজীবন বিপর্যস্ত করে কোনো আন্দোলন করতে আগ্রহী না। যেটা বিএনপি করেছে, বিভিন্নভাবে ভোটারদেরকে এবং ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে, নানানভাবে হচ্ছে নারীদেরকে হেনস্থা করেছে, সেটা বিএনপি, ছাত্রদল, যুবদল তারা করেছে, ধর্ষণ করেছে, বা এমনকি তারা হচ্ছে বিএনপিতে মানে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার কারণে এবং শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি হাতিয়াতে একজন নারীকেও ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এবং
এবং বিভিন্নভাবে বাড়িঘরে হামলা এবং অগ্নি সংযোগ করেছে তারা। বাংলাদেশ জামাত ইসলামীও যদি এই পথ বেছে নিত তখন বাংলাদেশ অশান্ত হয়ে যেত এবং বাংলাদেশের মানুষ জনজীবন বিপর্যস্ত হতো। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আসলে সুযোগ দিয়েছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বলেছে যে এটা ওই যে বলে না ধর্মের ডোল এমনিতেই বাজে, এমনিতেই রিজওয়ানার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে তারা বিরোধী দলকে ক্ষমতায় আসতে দেয় নাই এবং বিরোধী দল যারা আছে তাদেরকে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক করতে দেওয়া হয় নাই। তা ইন্টারিমের পক্ষ থেকে এভাবে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে পরাজিত করা হয়েছে এবং ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। জামাতের বিপুল জনসমর্থন ছিল, জনগণ জামাতকেই ভোট দিয়েছে, জনগণ জামাত ইসলামীকে চাইতো। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমি নিজে বাংলাদেশে ভোটের প্রচারণায় মাঠে নেমেছিলাম। জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাতের পক্ষে যে দৃশ্যমান সমর্থন ছিল, বিএনপির এত ছিল না। সে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাতকে যে ক্ষমতা আসতে দেওয়া হবে না এটা আমির জামাত জানতেন, হয়তো তাকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, যে নির্বাচনে জামাতকে পরিকল্পিতভাবে বিরোধী দল দেওয়া হয়েছে এবং এই ডিজাইনের পার্ট জামাত, এটা আমি স্বীকার করি এবং বলি। কিন্তু জামাতের হাত পা বাঁধা, বরং জামাত যদি এটা পার্ট না হতো তাহলে হয়তো আরো ডিজাস্টার হতো। আর হয়তো বা এইসব মেটিকুলাস ডিজাইন না মেনে আর একটা বিপ্লবের ডাক দিলে হয়তো আরো ভালো কিছু হতো, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এটা দিবালোকে না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনূস সরকার, ইউনূসের উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টারা মিলে ঠান্ডা মাথায় জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিয়েছে। জামাতকে ক্ষমতা আসতে দেয়নি কারা? কারা বিএনপির পক্ষে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে? ভারত, আমেরিকা, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেই জড়িত, নাম্বার 1। সেই লন্ডন বৈঠক তারেক রহমানের সাথে ওই দিনে ইউনূস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারেক রহমানকে ক্ষমতা এনে দিবেন। এটা হচ্ছে অরিজিনাল কথা। বিএনপি ক্ষমতায় আনতে হবে, কারণ নানান কিছু ক্যালকুলেশন করেছে। জামাত ক্ষমতা আসলে একটা ধর্মীয় দল ক্ষমতায়, ইউনূসের হাত ধরে ইউনূসের অধীনে নির্বাচন হয়েছে, কি না কি হয়, জামাত পারে কি পারে না, এবং জামাত ক্ষমতা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি রেসপন্স করে, ইউনূসের হাত ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, অমুক তমুক, এইসব ঝামেলায় ইউনূস যেতে চায়নি। তার চাইতে বরং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস। তবে বিএনপি জামাত কিছু চুক্তি করিয়ে দিয়েছে, তোমরা মিলেমিশে থাকবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই চুক্তিও থাকবে না। ইউনূস ওই দিনে ঠিক করেছিলেন। তারপরে দেশের ভিতরে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা নানান ভাবে, এমনকি জামাত কিন্তু হুমকিও দিয়েছিল যে 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কাজ করছে। জামাতের কাছে তাদের গোপন অডিও ছিল, প্রকাশ করার হুমকি দিয়েছিল, প্রকাশ করতে পারেনি। এটা জামাতের অসহায়ত্ব। জামাতকে বৃহত্তর সমঝোতা মেনে নিতে হয়েছে। 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে সিরিয়াসলি কাজ করেছে, যা প্রমাণ আমরা একে একে পাচ্ছি। 1 নম্বর প্রমাণ ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান ছিল গুপ্ত বিএনপির দালাল এবং যুক্তরাষ্ট্র ভারতের মেকানিজমের মূল হোতা এবং ইউনূসের মূল প্রতিনিধি। কিভাবে জামাতকে বোকা বানানো হয়েছে। সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এই লোকগুলো জামাত ইসলামীর ক্ষমতা আসা ঠেকিয়েছে। এরা এখন স্বীকার করছে। রিজওয়ানা হাসান একটা সাক্ষাৎকার ফাঁস হয়েছে, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন, এখানে কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আমি আসছি সেদিকে। জনগণের স্পষ্ট, রিজওয়ানা হাসানের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে স্পষ্ট, আই রিপিট, রিজওয়ানা হাসানের বিরুদ্ধে হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওসমান হাদি হত্যায় রিজওয়ানা হাসান জড়িত থেকে থাকতে পারে, হোয়াটএভার, এটা ধারণা অনেকের। এই রিজওয়ানা হাসানরা জনগণের রায়কে উপেক্ষা করে জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, বিএনপি ক্ষমতায় এনেছে। এক সাংবাদিক প্রশ্ন করেছে, যারা নারীর সমান অধিকার চায় না, সেই শক্তির একটা পার্ট এখন বিরোধী দলে। আরো অনেক আলোচনা আছে। রিজওয়ানা হাসান উত্তর দিচ্ছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। কথা ক্লিয়ার। এর মানে দেখেন, রিজওয়ানা হাসান এটা গোপন রাখতে চেয়েছেন। আমি শুধু তার শর্টকাট বক্তব্য বা কাটিং বক্তব্য আমি শুনিনি, তার ফুল বক্তব্য আমি শুনেছি। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনে বিশ্লেষণ করি না। যেমন আপনারা শুনেছেন রিজওয়ানা হাসানের কয়েক সেকেন্ডের বক্তব্য, ওইটা ভাইরাল হয়েছে, কিন্তু আমি শুনেছি পুরো সাক্ষাৎকার। পুরো সাক্ষাৎকারে তিনি মূলত
এই যে যারা মাজারে হামলা করেছে অথবা এই কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম কিছু উগ্রবাদী আছে, তাদের বিরুদ্ধে বলেছেন। তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এগুলো বোঝাতে চেয়েছেন, জামাতেরটা এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু যখন সাংবাদিক পেঁচিয়ে ধরলো তখন রেজওয়ান হাসানের রহস্য ফাঁস হয়ে গেল। সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাহলে সেই শক্তির একটা পার্ট, মানে ওই যারা মাজারে হামলা করেছে জঙ্গি উগ্রবাদী তাদেরই একটা পার্ট হচ্ছে জামাত ইসলামী। এটা ছিল সাংবাদিকের প্রশ্ন। এখন এটা নেগেট করে নাই রেজওয়ান হাসান। তিনি বলছেন হ্যাঁ, তারা বিরোধী দলে গেলেও আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি, এর মানে ক্ষমতা আসতে দেয়নি। যে তারা তো বিরোধী দলে গেছে, ক্ষমতায় তো আসতে পারেনি, ক্ষমতা আসে তো আমরা ঠেকিয়ে দিতে পেরেছি। এর মানে জামাত ইসলামীকে ওই উগ্রবাদী ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন এবং জামাত ইসলামীকে নারী বিদ্বেষী মনে করেন রেজওয়ান হাসান, এবং এটা মনে করে জামাতকে পরিকল্পিতভাবে মেইন স্ট্রিম হতে দেয়নি, ক্ষমতা আসতে দেয়নি। তাহলে দর্শক, জামাতকে ক্ষমতা আসে কিভাবে ঠেকিয়েছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। কারা আমি তো নাম বললাম, রিজওয়ান হাসান ওয়াজ ওয়ান অফ দেম। তবে আসিফ নজরুল, এই ডক্টর খলিল রহমান যে ছিল এটা তো বোঝাই যায়, নইলে একদম কিভাবে নাটকীয় ভাবে এখানে আপনারা দেখছেন যে সরকারের মন্ত্রী হয়েছে। এবং আরো যাদের নাম বললাম এরা সবাই পোস্ট পজিশন পাবে যাদের বয়স আছে। ধীরে ধীরে এখনই যদি তাদেরকে মন্ত্রিত্ব বা অন্য কোনো রাষ্ট্রদূত বানানো হয় সমস্যা না। এজন্য দেখবেন যে এখন দিবে না, কিন্তু এই যে যারা বিএনপি কে ক্ষমতা এনেছে এবং জামাতের ক্ষমতা সে ঠেকিয়েছে, এদেরকে মিনিমাম হলো রাষ্ট্রদূত বানাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আসিফ নজরুলকে অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানালো আমি অবাক হব না, বানালেও বানাতে পারে। খলিলকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে আর বিএনপি কে আরো যারা সার্ভিস দিয়েছে তারাও পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, 2008 সালে যেরকম ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, ওইরকম মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে। জামাত পেয়েছিল 168 আসন, তাদেরকে দেওয়া হয়েছে শুধু 68 আসন। এটা অনেকের পারসেপশন, আমি বলছি না যে ইটস ট্রু বা এটা প্রমাণ করা যাবে, কিন্তু মানুষ বিশ্বাস করা শুরু করেছে এবং জামাতকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসের সপক্ষে এরকম একের পর এক প্রমাণ আসছে, সামনে আরো আসবে। তবে জামাতকে এভাবে হারিয়ে দেওয়া হবে, জামাত নিজেরা এতটা বুঝতে পারেনি। কিছুটা জামাত টের পেয়েছিল এবং মেনে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু এতটা বুঝতে পারেনি। তবে জামাত এবার বুঝছে তাদের দৌড় কতদূর, এবং আমির জামাত স্পষ্ট করেছেন যে 6 সম্মিলিত শক্তি আমাদের হারিয়ে দিয়েছে। 6 শক্তি সম্মিলিত দৌড় কতদূর এটা আমরা এবার বুঝতে পেরেছি। আগামীতে খেলা হবে আমরা আশা করি। জমিন শাসন করার যোগ্যতা অর্জন করার একটা আল্লাহভীতির জায়গা যারা রাজনৈতিক কর্মী। যেমন আমরা প্রায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে পারাটাও কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের যোগ্যতা ছিল, যে যোগ্যতাটা আমরা অ্যাচিভ করতে পারিনি। তো ব্যাপারটা কি এরকম যে ওই কাজের জন্য আমরা আসলে যোগ্য হয়ে উঠি নাই। মানে চুরি করছি না ঠিক আছে, কিন্তু চুরি ঠেকানোর যোগ্যতাটা অর্জন করতে না পারাটা কিন্তু আমাদের একটা ফেলিয়ার। এখানে অলি ভাই আছেন, মানে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এটা আরো ভালো বলতে পারবেন। নির্বাচিত হয়েছেন, হেরেছেন, সবগুলোর অভিজ্ঞতা আছে। আমি সার্জিস, আমরা তো বয়সে অনেক তরুণ, জীবনে প্রথম নির্বাচন করলাম আর কি এই জায়গা থেকে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে রমজানে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আজকে দেশের এই জায়গা থেকে আমাদেরকে বিবেচনা করা দরকার যে আমরা আসলে কি করতে পারতাম, কোন কোন জায়গায় জুলাই সনদে ঐকমত্য কমিশনে যেই সেফগার্ডগুলো রাখা দরকার ছিল সেগুলো আমরা রাখি নাই। অন্তর্বর্তীকালীন সরকার কি কি ভুলগুলো করেছে, যেই ভুলগুলোর জন্য আজকে আমাদেরকে আবার খেসারত দেওয়ার কথা চিন্তা করতে হচ্ছে, আজকে আবার মাঠে নামার কথা চিন্তা করা লাগতেছে। কেন জুলাই আন্দোলনের লোকদের প্রোটেকশন নিয়ে, নিরাপত্তা নিয়ে আজকে 2 বছর পরে একটা নির্বাচিত সরকারের কাছে এইটার আলোচনা তুলতে হচ্ছে, যারা এই জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তাহলে সেই জায়গাতে হচ্ছে আগামী দিনের যে নতুন রাজনীতির বিনির্মাণ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই বিনির্মাণের জায়গাতে রাজনৈতিক কর্মী আকারে আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে যাব ভবিষ্যতে, সেই জায়গাতে আমাদের ভাবনার দরকার হচ্ছে যে আসলে আগামী দিনের সেই রাজনীতির বিনির্মিত হবার প্রসেসে আমরা আসলে কি রোল প্লে করব, কখন করব, এবং এমনভাবে করা যেন আমাদের শত্রুরা বারবার আমাদের কাছ থেকে এই সুযোগটা না নিতে পারে। সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ইবলিসের ব্যাপারে, শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু 2টা জিনিস বলেছেন, 2টা অ্যাডজেক্টিভের কথা বলেছেন। একটা বলছেন যে তোমাদের পরিষ্কার শত্রু, কোরআনে বারবার বলা হয়েছে সে তোমাদের পরিষ্কার শত্রু। আবার এটাও বলছেন যে তার কৌশল খুব দুর্বল, দঈফ বলছেন। তাহলে সে আমাদের শত্রু, কিন্তু সে আবার দুর্বল। তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সাপেক্ষে আজকে লাআল্লাকুম তাত্তাকুন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আগামী দিনের রাজনীতিতে আমার পরিষ্কার শত্রুদের কৌশলগুলো ভেদ করে একটা নতুন বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণের সেই লড়াইটা চালিয়ে যাওয়া।
যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো কারণে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করবে, তাদের সামনে একটাই কুরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যদি সংবিধান সব হয়, তাহলে জনাব তারেক রহমান এই মুহূর্তে প্রধানমন্ত্রী নয়, আপনাদের শেখ হাসিনাকে এই প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে এই নির্বাচন অবৈধ। ইফতার মাহফিলের পূর্বে আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই। এখানে যারা আছেন আপনারা সবাই সচেতন মানুষ, সবাই জানেন এবং বুঝেন। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে এই যে সবাইকে ম্যানেজ করে যে একটা ম্যানেজ ভোট আয়োজন করলো, এবং তারপর যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরপরই কিন্তু অরিজিনাল চেহারাটা বের হয়ে এসেছে। যেটা আমরা আগে আশঙ্কা করছিলাম এবং আগে থেকে দাবি করছিলাম যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, বর্তমানের 11 দল, আমাদের একটা বড় দাবি ছিল গণভোটটা আগে হতে হবে। কারণ তখনই আমরা এটা চিন্তা করছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো কারণে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করবে, তাদের সামনে একটাই কুরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যে কোনো বিষয় আসবে আপনারা দেখবেন সামনে তারা সংবিধানকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, যদি সংবিধান সব হয়, তাহলে জনাব তারেক রহমান এই মুহূর্তে প্রধানমন্ত্রী নয়, আপনাদের শেখ হাসিনাকে এই প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে এই নির্বাচন অবৈধ, অন্তর্বর্তী সরকার অবৈধ, আমরা যা করেছি সবই অবৈধ। তো সেই জায়গাটার থেকে বিএনপি নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখনো সময় আছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আপনাদের সকল দলের সাথে একমত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় আছে, সেটার জন্য এখন থেকে কার্যক্রম শুরু করতে হবে। আর আরেকটা বিষয় বলে শেষ করে দেই, এখানে আমার শ্রদ্ধেয় আরেক নেতা ফরিদুজ্জামান ফরহাদ আছে, উনি মন খারাপ করবে কিনা আমি জানি না, আমি তো স্পষ্টভাষী মানুষ। এই যে জনাব তারেক রহমান আমাদেরকে ওই আমলে বলতেন স্কাইপিতে মিটিং করে, সবাইকে মিলে জাতীয় সরকার করব, মনে আছে তো নাকি? 62-64 দল মিলে সবাই মিলে নাকি জাতীয় সরকার হবে। তো 62-64 দরকার নাই, আপনার সাথে যারা শেষ পর্যন্ত ছিল, ইরান ভাই তো থাকতে পারে নাই, রাশেদ প্রধানকে তো আপনারা রাখতে পারেন নাই, ফরিদুজ্জামান ফরহাদ সুদ্ধা যারা শেষ পর্যন্ত ছিল, তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা কতদূর কি হলো? আর কত মিথ্যা কথা বলবেন জনাব তারেক রহমান? আপনার জাতীয় সরকার তো দেখতে পাচ্ছি না। তো ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলা বলেন, বলে এই যে ফরিদুজ্জামান ফরহাদ, সৈয়দ এহসানুল হুদার মতো জাতীয় নেতাদেরকে 20 টাকার ফর্ম ফিল আপ করে নিজ দল বিলুপ্ত করে যে আপনার দলে ঢুকালেন, ধানের শীষে ভোট করালেন, তারপর যে আর খোঁজ খবর নাই, বাকি যাদের নমিনেশন দিলেন না, সেই জাতীয় সরকারটা কবে হবে? অতএব মিথ্যার ফুলঝুরি নিয়ে লন্ডন থেকে এসে যদি মনে করেন ওই পুরাতন ফ্যাসিস্ট কায়দায় নতুন বাংলাদেশ চালাতে পারবেন, তাহলে আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার কিন্তু যাওয়ার জন্য ভারতও নাই। শেখ হাসিনা তো ভারতে গিয়েছিল, আপনার যাওয়ার জন্য কিন্তু ভারত নাই। তো রিটার্ন টিকিট রেডি করে তারপরে ফ্যাসিবাদী কায়দা শুরু করবেন, কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখে গিয়েছে, নতুন ফ্যাসিবাদ আর জন্ম হতে দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আপনাদের মতামত কি, ওপিনিয়ন কি, আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন ভোট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? আপনারা কি সেটা বিশ্বাস করেন? অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন, মতামতটা কি। আপনারা কি মনে করেন বিএনপি সরকার অবৈধ সরকার এবং ভোট কারচুপির সরকার? আপনারা কি এটি মনে করছেন যে এটি কি মনে করেন যে জামায়াত বিজয় লাভ করেছিল, ষড়যন্ত্রমূলকভাবে জামাতকে পরাজিত করা হয়েছে? জামায়াতের কর্মীরা যে দাবি করছে তার সঙ্গে কি একমত পোষণ করছেন আপনারা? অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত, ওপিনিয়নটা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা আর বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে হয়ে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করুন। অযথা আন্দোলন, রাজপথে নেমে বিক্ষোভ এগুলো না করে সুন্দর একটা রাষ্ট্র নির্মাণে এগিয়ে আসুন। আমি মনে করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি, জামায়াত, এনসিপি, সকলে রয়েছে এই পার্লামেন্টে, প্রত্যেকটি দল রয়েছে, প্রত্যেকটি দলের 2-1 ব্যক্তি হলেও রয়েছে। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা।
আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।